সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে বাংলার জমিন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আপন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা দুনিয়ার উন্নত দেশ সিঙ্গাপুর ভ্রমণ করেছি। দেখেছি মালয়েশিয়ার অদূরে এক ছোট্ট মায়াবী দ্বীপ লঙ্কাওয়ের মনোরম সৌন্দর্য। এছাড়া ইন্ডিয়ার বুকে লুকায়িত স্বর্গ, পৃথিবীর স্বর্গ যাকে আমরা বলি কাশ্মীর। দেখেছি কাশ্মীরের ভূস্বর্গ। এছাড়াও অনেকগুলো দেশের ভিডিও আমরা দেখেছি। কিন্তু কোনো এক কবি বলেছিলেন, হে জাতি, তুমি দেখেছো বিলাত, তুমি দেখোনি শীতের সকালে তোমার ঘরের সামনে সবুজ ঘাসে শিশির বিন্দু পড়ে, আর সূর্যের আলোতে সেটা হীরার মতোই ঝলঝল করে জ্বলে। কবির ওই কথাকে টার্গেট করে আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি আমার এই ঘরের সামনে, আমার এই ঘরের দরজায় এক মায়াবী সৌন্দর্যর শহর চাঁদপুরে। দেখেন, এইটাকে অনেকেই ইলিশের নগরী হিসেবেও চিনে, কিংবা অনেকে আদর করে বলে এটা হচ্ছে ইলিশের বাড়ি। কেন তার নাম চাঁদপুর রাখা হয়েছে সেটাই আপনাদেরকে প্রথমে শোনাই। চাঁদপুর নামকরণের পিছনে দুটো গোপন রহস্য লুকিয়ে আছে, তা হয়তো অনেকের কাছে অজানা। চাঁদ রায় একসময় এই অঞ্চলের প্রভাবশালী ব্যক্তি ছিলেন। চাঁদ রায়, অনেকেই মনে করে এই চাঁদ রায়ের নাম অনুসারেই এই এলাকার নাম রাখা হয় চাঁদপুর। আবার কেউ কেউ মনে করে চাঁদ ফকির, ভেবে থাকে যে চাঁদ ফকির নামের একজন প্রভাবশালী দরবেশ এখানে আস্তানা গেড়েছিলেন। তার নাম অনুসারেই এই স্থানের নাম রাখা হয়েছিল চাঁদপুর। প্রাচীন বন্দর চাঁদপুর ছিল ব্রিটিশ আমলে এবং তারও আগ থেকে একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর ও বাণিজ্য কেন্দ্র। বিশেষ করে পাট ও অন্য কৃষিপণ্য বাণিজ্য এখান থেকেই পরিচালিত হতো। এই স্থানটি খুবই নামকরা একটা জায়গা, যাকে বলা হয় হাজীগঞ্জ বড় মসজিদ। অনেক জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন নিয়ত করে এই মসজিদে আসে নামাজ পড়ার জন্য। মসজিদের ভিতরটা অনেক সুন্দর, সময় স্বল্পতার কারণে তার ভিতরে ঢুকতে পারিনি। আবারও দৌড়াতে শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অনেকে ভালোবেসে চাঁদপুরকে বাংলাদেশের ইলিশের রাজধানীও বলে থাকে। এর কারণ হলো পদ্মা, মেঘনা, মোহনা ইলিশ মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্রে বিশ্বের সেরা এবং অন্যতম এই চাঁদপুর। এই মাছের জন্যই এখানকার অর্থনীতি ও রয়েছে বিশাল খ্যাতি।
বাইকে বসে চারপাশে সেই মনোরম স্থান দেখতে দেখতে রেল রাস্তার পাশ ধরে আমরা ঠিক এসে গেছি আমাদের মূল গন্তব্যে। এখানে আশেপাশে ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে ছোট ছোট খাল। তারই মাঝে আমরা ঢুকে যাব সেই ত্রিমুখীর বিখ্যাত স্থান, যেটা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষজন ছুটে আসে। মনে হচ্ছে পেটের ভিতর ইঁদুর দৌড়দৌড়ি করতেছে। প্রায় 2 ঘন্টা বাইক জার্নি করে এসেছি, পেটে প্রচণ্ড রকমের খিদা। এবার খাওয়া দাওয়া শেষ করি। আমরা সাথে যারা আছি প্রত্যেকে অনেক বেশি পেটুক মানুষ, খেতে পছন্দ করি, তাই ভালো একটা হোটেল বেছে নিয়েছি এবং এখানেই দেখব যে কী কী মানের খাবার পাওয়া যায় এবং খাবার আপনাদেরকে দেখাবো। কি অবস্থা রানা? কেমন খাইলা? অতিরিক্ত কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে নেক্সট টাইম মহিমপুরে যতগুলো লাগে ততগুলো দেওয়া হবে। খাওয়া দাওয়া করতে করতে আমরা এখানকার হোটেল বয়ের সাথে কথা বলি। তার মাধ্যমে জানতে পারি এখানে একটা মনোরম সৌন্দর্য বিখ্যাত পার্ক রয়েছে, যার নাম রয়েছে মোহনপুর পর্যটন কেন্দ্র। তিনি বলেছিলেন এটা এতই সুন্দর যা আমাদের চোখ ধুয়ে যাবে, চোখের মধ্যে আটকিয়ে থাকবে, কখনো ভুলতে পারবো না। ওনার কথা মতেই আমরা রওনা দিলাম মোহনপুর পর্যটন কেন্দ্র দেখার জন্য। রাস্তার মধ্যে অনেক অঘটনও ঘটেছে যা আমাদের কল্পনার বাইরে ছিল, যেমনই সৌন্দর্য তেমনই ভয়ঙ্কর, সেটাও দেখবেন আপনারা। হঠাৎ করে শুরু হলো ঝুম বৃষ্টি, আর বৃষ্টির ফোঁটাগুলো যখন সবুজ পাতার মধ্যে পড়ছে মনে হয় যেন হীরার টুকরোটা জলজল করছে। অপরূপ সৌন্দর্যের মাঝেই বৃষ্টি ভেজা রাস্তায় আমরা ঘুরে বেড়াচ্ছি একদল পঙ্খিরাজ। মুহূর্তের মধ্যে একটা অঘটন ঘটে গেল। আমার রানা ভাইয়ের মোটর সাইকেল কেমন জানি হঠাৎ বিগড়িয়ে গেল, সামনে আর যাচ্ছে না, হয়তো ভিতরে বৃষ্টির পানি ঢুকেছে। কি হয়েছে একটু দেখা যাক। আমরা একদম মুষলধারে বৃষ্টি। কি হয়েছে? স্টার্ট দিও, মোটর সাইকেল ঠিক আছে। হ্যাঁ কই? আচ্ছা দেখি কি হয়েছে। রানা ভাইয়ের মোটর সাইকেল এখন কি হয়েছে? ওমর ভাই এমনি তো অনেক এক্সপার্ট লোক, বুঝতে পারছেন। বৃষ্টি দেখে সাথে সাথে পলিথিন নিয়ে হাজির, যদিও সবচেয়ে বেশি ট্রাকিং করা মানুষ। আপনার পলিথিন সামনে আছে, পলিথিনের ভিতরে যত মোবাইল টোবাইল সরঞ্জাম যা আছে, যে ভিজলে প্রবলেম হবে এটা ঢুকে ফেলেন। আমরা এই জায়গার নাম হচ্ছে কি, এই জায়গার নামও তো জানি না। আচ্ছা কোথাও অ্যাকচুয়ালি জায়গার নাম লেখা নেই। আমি বাইক বন্ধ করি। আচ্ছা আবার স্টার্ট করে আসতেছি, হচ্ছে কি না দেখা কি হয়। আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। উঠেন, জানি না আর কত ঝড় তুফান আমাদেরকে অতিবাহিত করতে হয়, এরপরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারি। ও মাই গড। সো আমি কখনো এরকম বৃষ্টিতে ড্রাইভ করি নাই, আজকে ফিলটাই ছিল আলাদা। তুমি এভাবে কি চলবে দিন। গান গাইতে গাইতে একটা মারাত্মক অঘটন ঘটে গেল। এটা ক্যামেরায় দেখানো যাবে না, যার জন্য জায়গাটা ভুলার করে রেখেছি। মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট। বাইক এবং বাইক সহ রানা ভাই, ওমর ভাই দুজনেই হচ্ছে রাস্তায় থেকে ছিটকে পড়ে গেল। ভাগ্যিস আমাদের ভাগ্যটা ভালো যে ওই জায়গায় কিছু ছিল না, কিছু একটা থাকলে হয়তো আরও বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত। এখানে বিশেষ করে বাঁশ থাকে রাস্তার পাশে, সেটা ছিল না। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া।
আমরা খুব কাছাকাছি চলে আসছি। ওর টিকেট জীবনে ফার্স্ট একটা নিউজ পেলাম ভাই, দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। না না ওই দুটো ছেড়ে দিতে লাগবে। কত ভাই আপনি কত? 100 টাকা করে। 100 টাকা করে, তার মানে একজন চারজন নেবেন, তাহলে চারজন নিলে 400। না না বাচ্চা সিরিয়াসলি সে একজনের টিকিট নিল না। থ্যাংক ইউ। ও মাই গড ভিউয়ার্স, অনেক বড় একটা পাওয়া। আমরা এই প্রথম তুহিনকে কোনো জায়গায় নিয়ে বাচ্চা পরিচয় ঢুকাইতে পারছি অ্যাটলিস্ট। চকলেট বয়। আচ্ছা টিকিট এদিক দিয়ে। আচ্ছা আচ্ছা আমরা দুটো টিকিট নিয়ে যাই, তারপর আমরা পার্কিং করেছি। তো আর টিকিট নেওয়া লাগবে না, চিনে। আলহামদুলিল্লাহ সবশেষ আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম। সবাইকে একটা দুঃখের সংবাদ দিচ্ছি, যদিও কথাটা শুনতে আপনার খারাপ লাগবে, তবে এই কথাটা সত্য। সেটা হচ্ছে এই পার্কটা এখন আর নাই। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে এই পার্কটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এটা এখন টোটালি নাই, সুতরাং এখানে গেলে আপনারা কিছুই দেখতে পাবেন না। এটা কি গাছ? ফুল গাছ না? ওকে। পার্কের দিকে আছি, যেখানে ও মাই গড এই মেয়েদের তো সাহস হয় নাকি। মাইন্ড ব্লোয়িং একটা জিনিস ছিল, অনেক সুন্দর ছিল। এবং ও পাশেও একটা আছে। এই থিম পার্কে টিকিট কেটে কি করবো? এনে কি আছে? কিছুই তো নয়। তাহলে টিকিট কেটে কি লাভ? না না আচ্ছা আমরা তো কোনো রাইডে উঠবো না, তাহলে টিকিট কাটতে হবে কেন? আচ্ছা এখানে এত মানুষ কেন? আচ্ছা এখানে দামদুরুকো গান হচ্ছে, আমরা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। আর আজকে আমি ব্যক্তিগতভাবে অনেক এক্সাইটেড। আর এই লোক সম্ভবত আছে খালি ছবি উঠোনে নিয়ে, কোথায় কোথায় শ্যুট করতে হবে। আর রানাবে আছে, একটু পর ভাবি কল দিবে, বলবে আমি আসতেছি 2 মিনিট। এবং চাঁদনি তার মতো করে ঘুরতেছে। যদিও চাঁদনি তোমার ঘরের উপর উঠে দিব না, বাচ্চা আছে তোমার সাথে? বাচ্চা আছে, হ্যাঁ হ্যাঁ। নেমে যাই। ওকে। ও মাই গড, এটাই পৃথিবীর নিয়ম। আল্লাহ যদি এটার ভিতরে একবার শুধু প্রাণ ঢুকিয়ে দিত। ও মাই গড, ওমর ভাই চাঁদনি ঘোড়ার পিঠে উঠতে পারবে? ভাই ঘোড়া কিভাবে বলেন তো? কতদূর নিয়ে যাবেন এখান থেকে? মানে পুরোটা লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন নাকি? ও তাহলে তো একদম কাছাকাছি। উঠবো না? আচ্ছা চাঁদনি নাকি ঘোড়ায় উঠবো না। আমরা স্পিড বোট চড়তে পারবো না? স্পিড বোট করা যায় না এখানে? স্পিড বোট উঠতে দেয় না। ওমর ভাই আপনারা চাইলে আমার মতো বড় পোলা পাইন পানিতে নেমে দিতে পারে। আপনি ভিডিও করলেন, আমি বড় পোলা পাইন পানিতে নেমে গেল, তুই না আমি নেমে গেলাম। বুঝতেই পারছেন যে ওমর ভাই নামার জন্য অনেক এক্সাইটেড, সে নেমে যাবে, কিন্তু রানা ভাই নিষেধ করতেছে। অনেক এক্সাইটেড, এই মেন কারো কথা শুনবেই না। সুপার সুপার, ওরে বাবা রে, কুমির নেমে গেল। রানা ভাই অনেকদিন ধরে হচ্ছে বন্দি ছিল, বন্দিশালা থেকে সত্য বলার পরেও রানা ভাই শত বলার পরেও সে কোনো অ্যালাউ করলো না। গ্লাস হারাই ফেলছেন? আচ্ছা ওমর সাহেব গ্লাস পানিতে ফেলাই দিচ্ছে।
আপনি বুঝতে পারছেন যে পদ্মার ভাই থেকে গ্লাস খুঁজে বের করছেন। এটা জোস ছিল ম্যান, সিরিয়াসলি অনেক চমৎকার জায়গা। যাই হোক বন্ধুরা, অনেক বেশি হ্যাপিনেস এবং আমার জানা মতো আর কি আমরা কক্সবাজারও ঠিক এমনটা ফিল পাইনি, বান্দরবনে গিয়েছিলাম তাতেও ঠিক অতটা মজা পাইনি, কিন্তু এখানকার ভিউগুলো যতটা অসাধারণ ছিল। চাঁদপুরের মানুষ বলতে গেলে যথেষ্ট ভালো মনের মানুষ। রানা ভাই হচ্ছে এই শুধু ভীষণ ক্লান্ত, মাথার মধ্যে খালি আমার ওয়াইফ কি বলবে, আমার বউ কি বলবে, খালি বউয়ের চিন্তা। যেখানে যে এই লোক বান্দরবন যে কান্নাকাটি করতেছে যে আমার বউ ছাড়া আমি কেন আসলাম। হ্যাঁ আহা ভাবে আপনাকে আমি আমার পক্ষ থেকে বলে দিচ্ছি যে রানা ভাই আপনাকে কত লাভ করে এইটা আপনি বুঝতে পারবেন না। এই লাভ শুধুই লাভ, এখানে কোনো ক্ষতি নেই। গোসলটা বন্ধ করতে পারতেছে। এবং চাঁদনিকে চাঁদের মতো চাঁদনিকে পাওয়ার পরেও কিন্তু রানা ভাই কোনোভাবে আকর্ষণ হচ্ছে না, আকর্ষণ খালি ভাবি। ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি গার্লফ্রেন্ড হারিয়ে গেলেও ওমর ভাইয়ের মনে কষ্ট নাই। ওমর ভাই তার গার্লফ্রেন্ডকেও কোনো মিস করতেছে না। এবং বুঝতে পারছেন কি বুঝো মজা মজাতে নাই আমরা শেখ মজা তুমি কি বুঝো কি বুঝে আমগো নাই আমগো মনে দুঃখ একটা কি ভালোবাসা ঘরে জানলা দিয়া পালায়। হ্যাঁ আর নেচারে ভালোবাসবা কখনো পালাবে না, কখনো পালাবে না। আমাদের মতো এনজয় করতে হবে। জ্বর উঠবা, বউকে বলে সেবা করবো না, মাকে বলে তোর বউ আছে, তখন কি করবা? তোর আরেকটা বিয়ে করবি? কে লাগা তুই করবি না? 2-3টা বউ রাখবি? হ্যাঁ রাখবো। ভাবি ভাবি আমি শুধু বলি, আমি আপন আমি বলে যাই, ওমর ভাইয়ের মতো বন্ধু যদি রানা ভাইয়ের জীবনে থাকে তাহলে আপনি নিজে বিয়ে না করে এখন 2-3টা ও মাই গড, আমাদেরকে আরো এই যে মোহনপুর পর্যটক কেন্দ্র আউট এক্সাক্ট হচ্ছে এদিকে। অসম্ভব সুন্দর বানিয়েছে, যারা দেখার অনেক গুণী একজন মানুষ হাজী মিজানুর রহমান সাহেব, ওনার জন্যই আসলে আমরা তো চমৎকার একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এবং আমার পক্ষ থেকে ওনার জন্য লাখো কোটি সালাম। আমি ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। মানে নাতুস টুতুস টাইপের এক ভাবি পাগল ছেলে, বউ পাগলা, ওরে পাগলা তোরে বউ পাগলা। আচ্ছা ভিউয়ার্স, আমরা একটু শুনি বউ থাকলে মূলত কি হয়। আচ্ছা আপনার জীবনে যে বউ আছে, আপনি বউর কাছ থেকে কি কি সুবিধা পাচ্ছেন? আমি বোর্ড থেকে সুবিধা পাচ্ছি, সকালবেলা ঘুম থেকে ওঠায় হাতের কি বলে ওইটাকে আঙ্গুল টেনে দেয়, তারপরে চুল টেনে দেয়, হাতের আঙ্গুল টেনে দেয়, মাথার চুল টেনে চুলগুলো উঠে ফেলে, তারপর রাত্রে পা টিপে দেয় যতক্ষণ ঘুম না আসে, তারপরে চুল টেনে দেয়। এখন মানে আচ্ছা অনেক যত্ন, অনেক যত্ন করে। বিয়ে না করলে বুঝাই যাবে না, বিয়ে না করলে বিয়ের স্বাদ পাওয়া যায় না। আচ্ছা ওমর ভাই, এই ওনার এগেইনস্টে আপনার কি বলার আছে? হ্যাঁ বিয়ে করে এমন ভাষা ফাঁসছে, সেদিন তো আপনি দেখছেন ব্যাপার। এখন ভাবির ব্যাপারে উল্টা পাল্টা বলে তো ইউটিউবে গিয়ে ভাবি এটা দেখবে, তারপরে রাম দোলাই দিবে। না না উল্টা পাল্টা না, তার আমার ভয়েস রেকর্ড আছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে। সে বলছে যে বিয়ে আরো কয়েকটা করব। ও মাই গড ম্যান, সিরিয়াসলি? না না না। আচ্ছা বন্ধুরা, আমরা সর্বশেষ চলে আসছি, অনেক ধন্যবাদ। এবং পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে চাঁদনিকে। চাঁদনি না থাকলে এত চমৎকার একটা জায়গায় দেখা হতো না। ওকে, সো আপাতত এই পর্যন্তই বিদায়, ধন্যবাদ সবাইকে।